নেটওয়ার্ক কেন আসছে না? হ্যালো, নীলম, তুমি? নীলম, 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 বিক্রম! এখানে নীলামকে কে ডেকেছে? বিক্রম? ও কেন ডাকতে যাবে? কিন্তু ও এখানে কি করে এলো? ওই দেখো নীলম! নীলম! বিক্রমের চিৎকার এটা। বিক্রম! তোমরা সবাই বলতে চাইছো যে বিক্রমকে এখানে নীলম ইচ্ছে করে ডেকেছিল যাতে ওকে সহজেই মারতে পারে, তাই তো? আচ্ছা, আপনারা কি নীলমকে দেখেছিলেন নাকি বিক্রমের মুখ থেকে শুধু শুনেছিলেন? স্যার, আমরা প্রত্যেকে নীলমকে দেখেছি। আর ও হালকা নীল রঙের লম্বা ড্রেস পরেছিল। আচ্ছা, এই নীলম কে? আর ও এখানে কি করে এলো? আচ্ছা, ও কি জানতো যে আপনারা এখানে ছুটি কাটাতে আসছেন? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড। আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা, আর তার আগে? স্যার, ওই 2 মাস আগে ওই আমাদের আর নীলমের মাঝে কিছু প্রবলেম হয়েছিল। ওর পরে নীলমের সাথে আর কোনো যোগাযোগ নেই স্যার। হ্যাঁ স্যার, আজ বিক্রমের মুখে নীলমের নাম শুনে আমরা সব অবাক হয়ে গেছিলাম। আপনি তো এখানকার কেয়ারটেকার, আপনি তো খুব ভালোভাবে জানবেন যে এখানে কে এসেছিল আর কি কারণে এসেছিল। একদম ফাঁকা জায়গা স্যার, যে কেউ যেতে আসতে পারে। ভূমি, তুমি বিক্রমকে জঙ্গলে পাঠিয়েছিল তো ফোনে কথা বলার জন্য? স্যার, কারণ ওখানে নেটওয়ার্ক খুব উইক থাকে, তার জন্য। চাইলে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, বিক্রমকে ফোন কলটা কে করেছিল সেটা যদি একবার জানতে পারি তাহলে ঠিক জানতে পারবো যে এখানে কি হয়েছিল আর করেছিল কে। রেডি? এর উপরে ওঠো। এই নাও। কে? আমি? আরে পা দাও, ওইতে পা। চলো। আরে স্যার, কিচ্ছু হবে না। হ্যাঁ, সাবধানে। তাড়াতাড়ি করো। আরে আরে স্যার, ধরে নাও এটা। স্যার সাবধানে, নয়তো আমি পড়ে যাবো কিন্তু। স্যার, এরা হয়তো মেয়েটার নাম বলছে, কিন্তু এদের কথায় বিশ্বাস করা একটু মুশকিল। বিক্রমের ওজন প্রায় 70 থেকে 80 কিলো হবে। একটা মেয়ে ওকে কুড়ুল দিয়ে মারার পরে ওর লাশটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। অদ্ভুত মনে হচ্ছে না স্যার? নীলম? এই নীলমটা আবার কে? কি উদ্দেশ্য থাকতে পারে তার? স্যার, বিক্রমের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। সেই নাম্বারটা ট্রেস তো হচ্ছে না, বোধহয় সিম কার্ডটা ডিস্ট্রয় করে ফেলেছে। হ্যাঁ স্যার, ওই ভূমি কেয়ারটেকার, ওর আচরণও কেমন যেন সন্দেহজনক। ঠিক আছে, দেখা যাক। নীলামের সঙ্গে দেখা করি আগে। এক্সকিউজ মি, এটা কি নীলামেরই বাড়ি? হ্যাঁ, এটা নীলমেরই তো বাড়ি, আর আমি ওর মা হই। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? বলুন, কি ব্যাপার? অ্যাকচুয়ালি পিনাকি ওয়েস্টে একটা ফার্ম হাউস আছে, সেখানে খুন হয়েছে। ওখানে যারা ছিল তারা এটা বলছে যে ওখানে নীলামকে দেখেছিল। কি তাহলে আপনারা এটাই বলতে চান যে নীলম কাউকে খুন করে দিয়েছে, আর আপনারা ওর বাড়িতে ওর সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ,
নিলাম কোথায়? আসুন আমার সাথে। কোথায়? আপনারা নীলমের সাথে দেখা করতে চান না? আসুন, আমি দেখা করাচ্ছি নীলমের সাথে। এই যে আমার নীলম, দেখছেন আপনার এর অবস্থা? মেশিনের দ্বারা জীবিত আছে, শুধুমাত্র চোখ ছাড়া এর শরীরের কোনো অংশের কোনো প্রতিক্রিয়া নেই। আর আপনারা বলতে চাইছেন যে যে এই মেয়েটি কারুর খুন করে দিয়েছে? খুন করেছে আমার দিদি? নিলামের এরকম অবস্থা কবে থেকে আর কিভাবে? গত মাস থেকে। ওর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? মানে কেউ এসে ধাক্কা মেরেছিল না গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল? ওই নীলম নেশা করেছিল। আপনারা কারা? আর এসব কি হচ্ছে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দেখুন ডক্টর, ওর খুব কাছের বন্ধু বিক্রম, যাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। আর ওখানে যারা ছিল তাদের বক্তব্য হলো এও নাকি ওখানে উপস্থিত ছিল। দিস ইজ নট পসিবল। এটা হতে পারে না। ওরা সবাই মিথ্যে কথা বলছে। বিক্রম আর ওর বন্ধুরা একেবারেই দিদির বন্ধু নয়, বিজনেস পার্টনার ছিল। চিট করেছে ওরা দিদিকে, ঠকিয়ে বিজনেস থেকে আলাদা করে দিয়েছে। ভালোই হয়েছে, ওই 3 জন চিটারের মধ্যে একজন মারা গেছে। খুব ভালো হয়েছে। আমাদের কাছে 5 জন আই উইটনেস আছে, প্রত্যক্ষদর্শী, যারা ওকে ওখানে ঘটনা ঘটার সময় দেখেছিল। আপনি বলতে চাইছেন ওর অবস্থা খুব শোচনীয়? দেখুন, আপনার কথা শুনে আমি খুব অবাক হয়েছি। নীলম সেই অবস্থাতেই নেই যে কোনো মুভমেন্ট করতে পারে। ও নিজের ইচ্ছায় একটা আঙুলও নাড়াতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে ও আমাদের দেখতে পারে, আমাদের শুনতে পারে, আমাদের বুঝতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। ও যে কিছুটা করতে পারছে সেটা আমাদের দেওয়া স্টিমুলেশনের জন্য। মানে? আমরা কন্টিনিউয়াসলি ওর ব্রেন ম্যাপিং করছি, ওর মস্তিষ্কের অবস্থার প্রোগ্রেস দেখার জন্য। এটা জানার জন্য যে নীলমের শোনার, দেখার, শোয়ার আর স্পর্শ অনুভব করার কতটা ক্ষমতা আছে, যাতে ওর রিকভারি তাড়াতাড়ি হতে পারে। কিন্তু নীলম শুধু মিউজিক আর ফ্রেগ্রেন্স, তার মানে সুগন্ধতে রিয়্যাক্ট করছে, কারণ ওর মস্তিষ্ক এইসব জিনিসে রেসপন্ড করে। নীলম এই মুহূর্তে একটা প্রাণহীন ফার্নিচারের মতো। ও এখান থেকে নড়তেই পারবে না, কারণ মার্ডার কি করে করবে? বিক্রম নিলামকে দেখেছিল আর ওর পিছু নিয়েছিল। রে, সিদ্ধার্থ আর তাশিয়া, মনিকাও দেখেছিল। এতজন দেখেছে, সবার ভুল হতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু নীলমের এই অবস্থা তো আমরা দেখছি স্যার। দেখুন ডক্টর, আপনাদের হসপিটালের গেট থেকে শুরু করে এই পুরো হসপিটালের সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। সরি স্যার, গত সপ্তাহে সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেছে, কোনো ফুটেজ তো নেই আমাদের কাছে। দেখুন ডক্টর, একটা কথা মনে রাখবেন যে যদি এটা প্রমাণ হয় যে নিলামি ক্রাইম সিনে ছিল, তাহলে আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। এবার ডক্টর সারিকাকে দিয়ে ওর ভালো করে এক্সামিন করাতে হবে। এই পরিস্থিতিতে দুটো ব্যাপার হতে পারে। হতে পারে এই নীলম নাটক করছে, কিংবা ওর মতো দেখতে কেউ আছে, আর এতজনে দেখেছে, সবার চোখে তো আর ফাঁকি দিতে পারবে না। স্যার, আমার মনে হচ্ছে পূরবী আর ফ্রেডিকে একে লক্ষ্য রাখার জন্য এখানেই থাকা উচিত। তাহলেই জানা যাবে ও বিছানা থেকে উঠতে পারে কিনা। পুরবি, হেড্রিক, এই করিডোর থেকে শুরু করে আর ওর ঘর অবধি খুব ভালো করে খেয়াল রাখবে। ভালো তো লাগছে না ওকে এই অবস্থায় দেখতে, কিন্তু তবু আমাদের ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস নেওয়া দরকার। আর তাছাড়া নিলামের ভাই আর মা ছাড়া ওখানে আর কে কে আসেন ওর খোঁজ নিতে, ওর সঙ্গে দেখা করতে, সেটাও দেখতে হবে।
সবাই তো নিলামের প্রতিবেশী, তাহলে আপনারা তো অবশ্যই জানবেন যে নিলামের কি কোনো যমজ বোন আছে? না স্যার, আচ্ছা, কোনো কোনো কাজিন বা ফ্রেন্ড যাকে নিলামের মতোই দেখতে? স্যার নীলমকে আমরা ছোট থেকে দেখছি, অনেক বছর ধরে চিনি ওদের পরিবারকে। নীলমের কোনো বোন নেই, শুধু একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা রাজু, তুমি তো অনেক বছর ধরে এখানে কাজ করছো, তুমি নিশ্চয়ই জানবে। স্যার, নীলম দিদির আত্মীয়দের দেখেছি আমি, ওনার বন্ধুদেরকে আমি চিনি, কিন্তু স্যার এমন কেউ নেই যাকে নীলম দিদির মতো দেখতে। নিলাম, ওর জ্ঞান নেই, ও কোমাতে আছে, আর ও তো কিছুই করতে পারবে না। আর রইলো বাকি সবাই যারা ওই সময় পিকনিকে প্রেজেন্ট ছিল। বিক্রমকে খুন ওদেরই মধ্যে কেউ করেছে। তবে স্যার, এই তাসিয়া বিক্রমের স্ত্রী, ওর মুখ দেখে মনে হচ্ছে না যে ওর স্বামী মারা যাওয়াতে ওর কোনো আফসোস রয়েছে। কিংবা স্যার নীলমের মা বিদ্যা আর ওর ভাই ঋষভ। স্যার বিক্রম আর ওর বন্ধুরা নীলমকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছিল, হতে পারে বদলা নেওয়ার জন্য দুজনে মিলে বিক্রমকে প্রাণে মেরে দিয়েছে। স্যার সন্দেহর তালিকায় তো এও রয়েছে, এই বিক্রমকে জঙ্গলের দিকে পাঠিয়েছিল স্যার। পঙ্কজ, এই 4 জনের ওপর কড়া নজর রাখো। দেখো গত 48 ঘন্টায় কি করছিল, কোথায় কোথায় গিয়েছিল। স্যার, স্যার আমার একটা ব্যাপার একদম ভালো লাগেনি। কি ভালো লাগছে না ভাই? স্যার, আমি নিজে ওই মেয়েটাকে এক্সামিন করে আসছি, বেচারি নিজের হাতটাও নাড়াতে পারে না, আর আমরা ওর ফুটপ্রিন্টস আর ফিঙ্গারপ্রিন্টস খুনির সাথে ম্যাচ করাচ্ছি। দিস ইজ সারিকা, একটা কথা তুমি খুব ভালো করে মনে রাখবে, তুমি এতদিন ধরে সিআইডিতে কাজ করছো। সিআইডির কাজে কোনো ইমোশনের জায়গা নেই, এখানে সবাইকে সন্দেহ করতে হয়। মনে রেখো, ওই মেয়েটাকে 5 জন লোক ওখানে দেখেছে, বুঝলে? ইমোশনের কি আছে? এক কাজ করো, এই সব ফিঙ্গারপ্রিন্টস যেগুলো পূরবী আমাদের এনে দিয়েছে, আর ওই দড়ি থেকে, কুড়ুল থেকে যে ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি, ওগুলো আমি সেভ করেছি। একটু ম্যাচ করে দেখো যদি কিছু পাওয়া যায়। গড, এটা তো ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে। হসপিটালের যে ভিজিটার্স বুক আছে সেই হিসাবে কোনো একজন ডক্টর রজত আছে যে গত 2 সপ্তাহ ধরে এই নিলামের সঙ্গে দেখা করতে আসছে। ডক্টর রজত? আচ্ছা, উনি কি সেই যিনি অ্যাস্ট্রোফিজিক্স আর প্যারানর্মাল সায়েন্স নিয়ে কাজ করছেন? হ্যাঁ শালুকে, বলো। কি নিলাম ক্রাইম সিনে গিয়েছিল? নিলাম হাঁটতে পারে? ডক্টর রজত, নিলাম তো চলাফেরা করতে পারে, কারণ ক্রাইম সিনে আমরা যে ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা তো ওর সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে এই পুরো বিষয়ে আপনার কি রোল? দেখুন, আমি আপনাদের কথা অস্বীকার করছি না, হসপিটালের বেড থেকে নীলম উঠতে পারে। হ্যাঁ, ওর ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস অ্যাস্ট্রাল প্রজেকশনের সাথে মিলবে কি মিলবে না, দ্যাট আই এম নট শিওর। এক্সকিউজ মি, কি বললেন আপনি? অ্যাস্ট্রাল, হোয়াট ইজ দ্যাট মিন? এক মিনিট, অ্যাস্ট্রাল প্রজেকশন? আর ইউ জোকিং? আমার সঙ্গে মজা করছেন না তো? নীলমের ভাই ঋষভকে আমি বলেছিলাম একটা বিশেষ মিউজিক চালানোর জন্য আর নীলমের পাশে ফুল রাখার জন্য। এই কাজটা ওর মস্তিষ্কে প্রভাব ফেলবে, ওটা তাড়াতাড়ি কাজ করতে থাকবে আর নীলম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন বুঝতে পারছি যে নীলমের মস্তিষ্ক খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এতটা যে ও নিজেকে অন্য কোথাও প্রজেক্ট করতে পারে। ও নীলম নয়, ওর অ্যাস্ট্রাল প্রজেকশন। এক মিনিট, আপনি বলছেন যে ওর প্রজেকশন অন্য জায়গায় করতে পারবে? এটা কিভাবে সম্ভব? দেখুন, অ্যাস্ট্রাল প্রজেকশনকে যদি খুব সাধারণভাবে আপনাকে বোঝাই তাহলে সেটা এইভাবে। দেখুন, যেমন মরার পরে মানুষের আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, ঠিক একই রকম জীবিত মানুষের চেতনাকেও ফিজিক্যালি বাইরে বের করা সম্ভব। আর যেমন আমি বুঝি যে নীলমের কেসেও এরকমই কিছু হয়েছে। দেখুন ডক্টর রজত, সায়েন্সে এমন কোনো প্রমাণ নেই যাতে এই কথাটা কনফার্ম হতে পারে যে শরীর থেকে আত্মাটাকে বাইরে বার করা যায়। আর আপনার থিওরি অনুযায়ী একটা 40-45 কিলো ওজনের একটা মেয়ে যে কোমায় রয়েছে,
সে একজন 85 কিলো ওজনের একটা লোককে দড়িতে ঝুলিয়ে দিয়েছে। তার মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? তাহলে আপনারাই বলুন, এক হাত পায়ে অক্ষম মেয়ে যে হাসপাতালের বেডে পড়ে আছে, সে একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে এই মাত্র তো ছিল। কোথায় হাওয়া হয়ে গেল? ওখানে ভূত। কোথায়? পুরবি, আমি ওকে নিজের চোখে দেখেছি, ওখানে দাঁড়িয়ে ছিল। ও হঠাৎ করে উধাও হয়ে গেল। কিন্তু নীলাম তো এখানেই ছিল, এখান থেকে ওঠেও নি। এই নীলাম একই সময় দু জায়গাতে? স্যার, আমি নিজের চোখে দেখেছি নীলমের আত্মা দাঁড়িয়েছিল এই করিডোরেই। স্যার, ওর রুমেই ছিল। ঋষভ মিউজিক অন করে ফুল রেখে শুতে চলে গেছিল। এরকম প্রথমবার হয়নি স্যার, আমি দেখেছি। স্যার, ওর বডি এখানেই থাকে আর ও বাইরে ঘুরে বেড়ায়। দেখলেন, আমি আপনাদের আগেই বলেছিলাম, মিউজিক আর ফুলের জন্য ওর নার্ভের সক্রিয়তা বেড়ে যায়, আর সেই অবস্থায় ওর আত্মা শরীরের বাইরে চলে যায়। অ্যাস্ট্রাল প্রজেকশন। অ্যাস্ট্রাল প্রজেকশন? হ্যাঁ। ঋষভ, ভেতরে যাও, গিয়ে মিউজিক চালাও, যেটা তুমি তোমার বোনকে শোনাও, আর ওই ফুল সেটাও রাখো। হ্যাঁ স্যার। এবারে দেখবো। দেখুন, শরীরে সক্রিয়তা বাড়ছে। আমি আপনাকে বলেছিলাম না আমি ভুল বলিনি? ঠিক আছে ডক্টর, ওর আঙ্গুলটা নড়াচড়া করছে, কিন্তু ওর অ্যাস্ট্রাল প্রজেকশন কোথায়? শুধু তো আঙ্গুলের রিয়াকশন দেখছি। তাহলে কি পুরো হসপিটালেই ওর আঙ্গুলের ছাপ খুঁজে বেড়াবো? যদি ওর আত্মা ওর শরীর থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাহলে ওর ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্টও সাথে নিয়ে যায়, তাই না? দেখুন, আপনাকে বুঝতে হবে, নীলমের আত্মা আপনার অর্ডারে তার শরীর ছেড়ে বাইরে আসবে না। এটা নিজে থেকেই স্বেচ্ছায় আসবে। ও প্লিজ ডক্টর, আপনার এই সায়েন্সের কথাবার্তা আমাদের মাথাতেই ঢুকছে না। এই কেসটা আমরা সলভ করব, বুঝেছেন? আপনারা আমার কথাকে বিশ্বাস করুন। এক্সকিউজ মি, আসুন। দেখুন দেখুন নীলমকে। ওর অবস্থা দেখে আপনাদের মনে হচ্ছে যে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে ও কাউকে মার্ডার করতে পারে? হ্যাঁ স্যার, আমরা প্রত্যেকে ওকে দেখেছিলাম, ওটা নীলমই ছিল, আর আমাদের কোনো ভুল হয়নি স্যার। 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের, এটা হতেই পারে যে অভিনয় করছে, হাঁটাচলা করতে পারে। সিদ্ধার্থ, ও সত্যি বেড থেকে নড়াচড়া করার অবস্থায় নেই।
তাহলে ওটা কে ছিল যাকে আমরা ওখানে দেখেছিলাম? ওই দেখো নিলাম। স্যার আমি বলেছিলাম না নীলমের আত্মা ওর শরীর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার ওদিকে গিয়ে বসুন। আপনারাও প্লিজ ওদিকটা গিয়ে বসুন, প্লিজ ওদিকটা গিয়ে বসুন। স্যার এর আঙুল আর পায়ের ছাপ ম্যাচ কিভাবে হতে পারে? হতে পারে যদি কেউ নিলামের ফিঙ্গারপ্রিন্টস আর পায়ের ছাপ ক্রাইম সিনে ছেড়ে আসে তবে। কি হলো স্যার? একটা কথা আমার মাথায় ঘুরছে। বিক্রমের মৃত্যুর পরে তোমাদের মনে আছে বিক্রমের বন্ধুরা কি বলেছিল? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড, আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। সিদ্ধার্থ কি করে জানলো যে নীলমের অ্যাক্সিডেন্ট 1 মাস আগে হয়েছিল? 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের। হাঁটাচলা করতে পারে, এটা হতেই পারে যে অভিনয় করছে। সিদ্ধার্থ, রে, তাশিয়া, মনিকা আর ভূমি, এদের সবাইকে বিউরোতে নিয়ে এসো। সিদ্ধার্থ, ইয়েস স্যার। নীলমের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? স্যার, আমি তো বলেইছিলাম প্রায় 2 মাস আগে। আসলে হয়েছে কি, একটু ভুলে যাই, বয়স হয়েছে তো। 2 মাসের মধ্যে যখন দেখা হয়নি, তাহলে নীলমের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি কিভাবে জানলে? স্যার, ঠিকঠাক তো মনে নেই, কিন্তু কথায় কথায় বিক্রমই বলেছিল আমাকে। তোমরা বিজনেস পার্টনার ছিলে, তাই ও মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ তো তোমাদেরই হয়েছে। স্যার বিজনেস পার্টনার ছিলাম, খুনি নয়। আর ও বন্ধু ছিল আমাদের, ওর ব্যাপারে আমরা এসব ভাবতেই পারি না। যদি লাভের কথা বলেন তো বিক্রমের মৃত্যুর লাভ তো সবচেয়ে বেশি ওর ওয়াইফ তাশিয়ারই হয়েছে। বিক্রমের মৃত্যুর পর আপনার প্রতি হওয়া অত্যাচার কমে গেল, এটা ছাড়া আর কোনো সুবিধা পেয়েছেন আপনি? হ্যাঁ, বিক্রম চলে যাবার পর আমার আর ভয় লাগে না, আর আমি বেশ ভালোই আছি। কিন্তু আমি বিক্রমকে মারিনি। নীলমকে চেনেন আপনি? আমি নীলমকে একদমই চিনি না। 25শে জুলাই যেদিন নিলামের অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় তোমরা কোথায় ছিলে? স্টার ক্লাব, বিকেসি, তারপর আমরা এয়ারপোর্ট গেছিলাম স্যার। সিদ্ধার্থ, তোমার স্মৃতিশক্তির প্রশংসাই করতে হয়। স্যার, মনে তো থাকবেই, ওয়ার্ল্ড ট্যুরের জন্য টিকিট আমি তো বুক করেছিলাম। ট্রাভেল এজেন্ট কে ছিল? সাইমা ট্রাভেলস। যেই বাংলোতে আপনি ছুটি কাটাতে গিয়েছিলেন, ওখানে যাওয়ার আগে আপনি ওখানে 2-3 বার গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? আমি এটাই দেখতে গিয়েছিলাম যে ওখানে কেমন সব ব্যবস্থা, ওটাই দেখাচ্ছিল। ভূমি, আপনি বিক্রমকে বাংলোর পিছনে এইটা বলে পাঠিয়েছিলেন ওখানে নেটওয়ার্ক আসে, কিন্তু এটা সত্যি না, আমরা চেক করেছি। দেখুন ম্যাডাম, ওরা অনেক বড় লোক, আমার ওদেরকে মেরে কি লাভ হবে? আর আপনি শুধু শুধু আমাকে এইসবে টানছেন। ম্যাডাম, আমি কিছু করিনি। তাহলে বিক্রমের মৃত্যুর আগে, 1 দিন আগে হসপিটালের বাইরে কি করছিলেন? আমার ভাইয়ের দোকান আছে, ওখানে দেখা করতে গেছিলাম। আর মনিকা, আপনার কি বক্তব্য? আমি নীলমের ব্যাপারে কিছু জানি না, তাছাড়া আমার হাজবেন্ড আমাকে বেশি কিছু বলে না, তাই এসব ব্যাপারে আমার কিছু যায় আসে না। স্যার, এই 5 জনের মধ্যে বিক্রমের খুন যেই করুক, কিন্তু বিক্রমের খুন আর নিলমের যে অ্যাক্সিডেন্ট, এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে স্যার। রাইট। এটা অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপার নাকি যমজের, কিন্তু এটা তো শিওর যে এদের মধ্যে কেউ আছে যে নিলামের এই অবস্থার সুযোগ নিচ্ছে। নিলামের অ্যাক্সিডেন্ট পালোমি ব্রিজে 25শে জুলাই হয়েছিল, আর পুলিশ খবর পায় ওই দিন সকালে 4টে থেকে 5টার মধ্যে। এটা খোঁজ নিতে হবে যে ওই 3 জন, বিক্রম, সিদ্ধার্থ আর রে, 25শে জুলাই কোথায় ছিল, আর কে নিলামের অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রথম জানতে পারে। আর হ্যাঁ অভিজিৎ, ওই সাইমা ট্রাভেলস, ওখানেও ভালো করে জিজ্ঞাসাবাদ করো। স্যার। পুরবি,
আজকে রাত্রে এই হসপিটালেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, ওই রুমে আজ না কোনো মিউজিক বাজবে না কোনো ফুল থাকবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে নিলামের শরীর থেকে নিলাম বাইরে কিভাবে যায়। বিক্রম, রে, সিদ্ধার্থ, এদেরকে আপনি অবশ্যই চেনেন। ওদের ওয়ার্ল্ড ট্যুরের টিকিট তো আপনিই বুক করিয়েছিলেন না? হ্যাঁ স্যার। স্যার ওরা খুব অদ্ভুত লোক। স্যার প্রথমে ওরা দিল্লি যেতে চেয়েছিল, বুকিংও হয়েছিল, কিন্তু হঠাৎ করে বললো যে 3-4 ঘন্টার মধ্যে জোগাড় করে দাও, ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো। দেখুন, ডিটেলে বলুন আপনাদের কি কথা হয়েছিল। হ্যাঁ স্যার। ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি করে জানলেন আপনারা? স্যার সকাল 4টের সময় আমাদের কাছে খবর এসেছিল যে একটা গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। আমি আমার টিম নিয়ে এখানে পৌঁছই আর ওই মেয়েটাকে গাড়ি থেকে বাইরে বের করি। কিন্তু স্যার অবাক হওয়ার বিষয় হলো এটাই যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও মেয়েটার শ্বাস চলছিল। তদন্ত করে কি জানতে পেরেছেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ জেনে শুনে কাজটা করেছিল? অ্যাক্সিডেন্ট ছিল স্যার। মেয়েটাকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে পাওয়া গেছে। কিন্তু স্যার অবাক হওয়ার মতো বিষয় এই যে সিসিটিভি ফুটেজে না মেয়েটাকে দেখা গেছে না মেয়েটার গাড়িটাকে। ও যে এখানে কি করে পৌঁছলো সেটা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো 1 মাস হয়ে গেছে, কিন্তু এর ফুটেজ তো পেয়ে যাবো। একটা কাজ করো, এই 24 জুলাইয়ের রাতে ক্লাব ভিস্টা থেকে এয়ারপোর্ট যাওয়ার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলোকে চেক করো। আর হ্যাঁ, ওই হাইওয়েরও নিয়ে নাও যেটা পুলমি ব্রিজের দিকে যায়, যেখানে নিলামের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার 25শে জুলাই রাতে বিক্রম স্যার ফোন করেছিল। স্যার উনি বললেন যে ওনারা 3 জনে ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, এই জন্য নেক্সট ফ্লাইটেই টিকিট বুক করে দিতে। স্যার আমার খুব অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু স্যার ওনার কথা থেকে এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা গড়বড় চলছে। আই সি। বুঝতে পারছি না নিলমকে সবাই সব জায়গায় দেখতে পাচ্ছে কি করে, যখন ও নিজের বিছানা থেকেই উঠতে পারছে না। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি, আর নীলামও আমার চোখের সামনে আছে, ওইভাবে বিছানায় শুয়ে। আর এই নীলামের মতন দেখতে মেয়েটাকেও দেখতে পাইনি, সব কিছু নর্মাল। কামন ইয়ার মনিকা, তোমার কি মনে হয় বিক্রমের মৃত্যুর পর নীলম আমাকে আর রেকে মেরে দেবে? আরে রিল্যাক্স ইয়ার, রে আমার সাথেই আছে, কিচ্ছু হবে না, আমরা বাড়িতেই আসছি। নিলাম, নিলাম, সীতা তো সামনে নিলাম দাঁড়িয়ে আছে। হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লাগে। ভেবে পাচ্ছি না এই 3 জনের 7 ঘন্টা কিভাবে লাগলো। আর স্যার, এই ফুটেজগুলো নিয়ে কিছু করা হয়েছে। এই একটু পিছনে নাও তো পঙ্কজ, আর একটু পিছনে নাও যেখানে ডিসি চক ছিল। হ্যাঁ স্টপ, এখান থেকে চালাও। আর এটা পরের ফ্রেমে উধাও। এই ফুটেজ এডিট করা হয়েছে স্যার, এডিট করা হয়েছে। পুলমি ব্রিজের দিকে যাওয়ার রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ তো আমরা চেক করেছি, নিলামের কার তো কোথাও দেখতেই পাইনি। আর যদি নিলাম এই রাস্তা দিয়ে না যায় তাহলে ওর গাড়ি ওখানে ওই পুলমি ব্রিজের নিচে কি করে গেল? স্যার মনে হচ্ছে নিলামের সঙ্গে ওখানেই কিছু হয়েছিল, যেখান থেকে ফুটেজে গাড়িটা উধাও হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী নিলামের অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 তারিখ সকালে 4টে থেকে 5টার মধ্যে, মানে অ্যাক্সিডেন্টটা 24 তারিখ রাত্রে হয়েছিল। যে ট্রাফিক পুলিশ ওই সময় ডিউটিতে ছিল আর সার্ভিলেন্স কপস ডিউটিতে ছিল, ওদের সাথে কথা বলতে হবে। হ্যালো, হোয়াট? এখন কোথায়? ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার, এই সিদ্ধার্থ আর রের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ওরা এখন ব্লু হেলথ কেয়ার হসপিটালে রয়েছে। সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন, জানি না, আমরা আমাদের তরফে সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু এখন পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। কি হলো? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কি করে মানে? এইসব নীলমের জন্যই হয়েছে, এইসব নীলম করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি ফোনে শুনেছিলাম,
রে সিদ্ধার্থকে বললো যে সামনে রাস্তায় নীলম দাঁড়িয়ে আছে। নিলাম সিদ্ধার্থ সামনে নিলাম দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিল। পুরবি, তুমি নিলামের কাছেই ছিলে তো? স্যার স্যার নীলম হসপিটালেই ছিল, ওর বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনাকে এই অ্যাক্সিডেন্টের খবর কে দিয়েছে? 12:30টার সময় কারো ফোন এসেছিল, কিন্তু ফোনেতে নিজের নামটাও বলেনি। আমরা যখন অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম, কারটা তখন পাল্টি মেরে রাস্তার নিচে পড়েছিল। ভেতরে সিদ্ধার্থ রক্তে মাখামাখি হয়েছিল, আর রের শরীরটাও জানলা দিয়ে অর্ধেক ঝুলেছিল। এক কাজ করি, সিদ্ধার্থ আর রে দুজনের মেডিকেল রিপোর্ট আর ওই গাড়িটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এখানে সব জায়গায় পুলিশ প্রহরা আছে স্যার, সব বন্দোবস্ত হয়ে গেছে স্যার। ভেরি গুড। আর আশপাশের সমস্ত রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দাও, ঠিক আছে? কেউ যেন আসতে যেতে না পারে। ওভার অ্যান্ড আউট। একটা গাড়িও যেন এদিক দিয়ে না যেতে পারে। হ্যাঁ স্যার। যারা হেঁটে হেঁটে যাবে তাদের বলে দাও অন্য রাস্তা দিয়ে যেতে। কাল সকালবেলা এখান দিয়ে ভিআইপির একটা বড় কনভয়ে যাবে, আর ভেতর থেকে আমরা খবর পেয়েছি যে ওই কনভয়ের মধ্যে একটা গন্ডগোল হতে চলেছে। কারোর ওপর যদি একটুও সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সব সিসিটিভি ক্যামেরা জাজ হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। গুড। Oh my god, oh my god, oh my god, oh my god. I'm so sorry, I'm so sorry. ওঠো 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 ওঠো। এটা আমি কিছু করিনি। Get up, please get up. অ্যাক্সিডেন্ট করলেন না নাকি? না না না, আমি কিছু করিনি। He came in front of my car. এভাবে কেউ গাড়ি চালায় নাকি? স্যার এ তো মরে গেছে। মরে গেছে? না 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 না, আমি কিছু করিনি। আরে ম্যাডাম, এই সিসিটিভি ক্যামেরাতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এটা চালু আছে? হ্যাঁ চলে এগুলো। এটা কেন চলে? অ্যারেস্ট করো ওনাকে। লিসেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যে আছে, হি ইজ আ ভেরি ভেরি রিচ ম্যান। টাকার কোনো অভাবই নেই ওনার। তো যদি আপনারা চান তো এই ফুটেজটা ডিলিট করা যায় না? এক মিনিট। Get up, save some money, get up, please, get up, please. ম্যাডাম, 10 লাখ। 10 লাখ? সিসিটিভি ফুটেজও গায়েব হয়ে যাবে, তার সাথে সব প্রমাণও। আরে এটার থেকে বাঁচতে গেলে এটুকু টাকা তো দিতেই হবে ম্যাডাম। শুধু টাকা নিলেই হবে না, আরো অনেক কিছু নিতে হবে তোমাদের। স্যার, তোমরা জানো তোমাদের ডিউটি আজকে এখানে কেন ছিল? কারণ আমরা জানতে চেয়েছিলাম যে 24শে জুলাই রাত এখানে কার ডিউটি ছিল আর কে টাকা নিয়ে অপরাধীদের ছেড়ে দিয়েছিল। তোমার মতো লোকের পুলিশে থাকার কোনো অধিকার নেই। এবার পরিষ্কার করে বলো, সেই রাতে কি হয়েছিল? তাহলে তোমরাই কি ওই সার্ভেলেন্সের ফিল্মটা এডিট করেছিলে? স্যার, ওরা বড্ড প্রেশার দিচ্ছিল। আরে ওরা বড় বড় বিজনেসম্যান। স্যার, ওদের হাত অনেক ওপর অবধি। চুপ করো, পরিষ্কার করে বলো কি হয়েছিল। স্যার, ওই রাত্রির প্রায় 2:30টার সময় বিক্রম, রে আর সিদ্ধার্থর গাড়িটা নীলমের গাড়িটাকে ধাক্কা মারে, আর ওদের মনে হলো যে মেয়েটা মরে গেছে। ওরা বড্ড ঘাবড়ে গেছিল স্যার। ওরা শুধু আমাদেরকে এটুকুই করতে বলেছিল যে এই সিসিটিভি ফুটেজের ওদের অংশটুকু যেন আমরা বাদ দিয়ে দিই, বাকি মেয়েটা আর ওই গাড়িটার ব্যবস্থা ওরা নিজেরাই করে নিতে পারবো বলেছিল। স্যার, সেই জন্য নিলাম প্রতিশোধ নিচ্ছে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয়, এরা তিনজন ওকে এখানেই ফেলে গেছিল। নিলাম নয়, অন্য কেউ, যে রে, সিদ্ধার্থ আর বিক্রান্তের উপরে প্রতিশোধ নিচ্ছে। অভিজিৎ, নীলমের শরীর থেকে তার বাইরে যাওয়া পসিবল নয়। অ্যাস্ট্রাল প্রজেকশন, সেটা তো আমরা ধরছিই না। আর পুরবি তো দেখেছে, পুরবি ওখানে ছিল, আর ও তো বলছিল যে নীলম ওখান থেকে নড়েইনি। তাহলে বুঝে উঠতে পারছি না যে সিদ্ধার্থ আর রে, এরা দুজনে নীলমকে রাস্তায় কিভাবে দেখলো। এক মিনিট, এই নীলম একই সময় নিজের রুমে আর হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। 1 মিনিট বস, এই যে গাড়িটা নীলমকে হঠাৎ দেখে ঘাবড়ে গিয়ে উল্টে যায়নি, বরং এই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। এত জোরে ধাক্কা মেরেছে যে ওদিকে দরজাটা তো পেরিয়ে গেছে। ইচ্ছে করে
জেনে বুঝে কোনো গাড়ির সঙ্গে এটাকে ধাক্কা লাগানো হয়েছে। স্যার স্যার সিদ্ধার্থ আর রের অ্যাক্সিডেন্ট একটাই গাড়িতে হয়েছে, কিন্তু ওদের মেডিকেল রিপোর্টস কিছুতেই ম্যাচ করছে না। কি? হ্যাঁ বস। এই পুরো রহস্যটা কি? এটা কি বলতে চাইছে? ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস ম্যাচ করা, দুটোই তো অ্যাক্সিডেন্ট। আর সারিকা বলছে যে সিদ্ধার্থ আর রের মেডিকেল রিপোর্ট ম্যাচ করছে না। এই পুরো ব্যাপারটা আসলে কি? যে বিক্রমকে খুন করেছে আর সিদ্ধার্থ আর রের এই অবস্থা করেছে, এই সব কাজ নিলামের নয়, অন্য কারোর। রে রে তোমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সিআইডির অফিসাররা গিয়েছিল। আর তাছাড়া তোমার গাড়ির কন্ডিশন আর তোমাদের মেডিকেল রিপোর্টও চেক করা হয়েছে। ওটা খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো সিদ্ধার্থর কিরকম অবস্থা। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগছে, এত বড় অ্যাক্সিডেন্ট, এত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট যেখানে সিদ্ধার্থর এরকম অবস্থা, সেখানে তোমার তো শুধু এত সামান্য আঘাতটা লেগেছে কিভাবে? আচ্ছা এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আসলে ওই আমি রাস্তাতে আমি নিলামকে দেখেছি, আর এই কথাটাই আমি সিদ্ধার্থকে বলেছি। ওই ভয় পেয়ে গাড়ি টার্ন করতে গেল, গাড়ি স্পিডে ছিল তো কন্ট্রোল হলো না, আর গাড়ি উল্টে গেল। না 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 না, মিথ্যে কথা বলছো তুমি। তোমার গাড়ি উল্টে যায়নি, অন্য গাড়ি এসে তোমাকে ধাক্কা মারে। কে? হ্যাঁ স্যার, সিদ্ধার্থকে মারার প্ল্যান আমিই করেছিলাম, আর এতে ভূমি আমাকে সাহায্য করেছিল। ভূমিকে আমরা ভুল সন্দেহ করিনি। আর নিলামের হলোগ্রাম ওটাও তুমি বানিয়েছিলে, তাই তো? এই নিলাম একই সময় নিজের রুমে আর হসপিটালের করিডোরেও তো দেখা গিয়েছিল। এটা শুধু একটা কারণেই ঘটতে পারে, শুধু একটা কারণে। 3D হলোগ্রাম মানে নিলাম ছিল না, নিলামের ফটো ছিল। হ্যাঁ স্যার, ওই হলোগ্রাম আমি বানিয়েছিলাম, কিন্তু নিলামকে এই অবস্থায় পৌঁছানো তাই আমি নই স্যার। এই নিলাম আমাদের ডিসি চকে কেন ডাকলো? ও আমার উপর লিগ্যাল অ্যাকশন নেবার কথা ভাবছে, কিন্তু আমি ওকে 1 টাকাও দেবো না। ওর হিসেব আমি আজকে একদম শোধ করে দেবো। আরে কি করছিস বিক্রম? ও বন্ধু আরে আমাদের। উড়িয়ে দে এটাকে বিক্রম। আরে সেটা তো তুই চুপ করে বস না। না বিক্রম, না 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 বিক্রম। আমি বিক্রমকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার বিক্রম আমার একটা কথাও শুনলো না। আমি নিলামকে বাঁচাতে চাইছিলাম স্যার, ওকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু এই দুজনে আমাকে কিছু করতে দেয়নি। ও আমাদের বন্ধু ছিল স্যার, কিন্তু আমিও টাকার লোভে পড়ে গিয়ে সিদ্ধার্থ আর বিক্রমের সাথে মিলে নিলামের সাথে বেইমানি করলাম স্যার। ওকে বিজনেস থেকে বের করে দিলাম, আর ওকে মরার জন্য ছেড়ে দিয়ে আমরা 3 জন ওয়ার্ল্ড ট্যুরে চলে গেছিলাম। কিন্তু স্যার যখনই আমরা ফিরে এলাম, তখন থেকে আমি বুঝতে পারলাম যে সিদ্ধার্থ আর বিক্রম মিলে আমাকেও এই বিজনেসের পার্টনারশিপ থেকে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু এর আগে এই দুজন নিলামের মতো আমার সাথেও বেইমানি করে। আমি এই দুজনকে আমার রাস্তা থেকে সরানোর প্ল্যান করলাম, আর নিলামের সাহায্য নিয়ে ওদেরকে ভয় পাওয়াতে শুরু করি।
তাহলে এই বাংলোতে ছুটি কাটানোর আইডিয়া তোমারই ছিল? হ্যাঁ, ওখানে আমি দুজনকে রেখেও ছিলাম বিক্রমকে মারার জন্য। আমি যা করেছি আমার আফসোস নেই স্যার। নীলমের এই অবস্থাতে আমার পরিচয় গোপন করে ওকে টাকা দিয়ে সাহায্য করছিলাম। জেল যাওয়ার পর এটাই চাইবো যে ওর চিকিৎসায় যেন কিছু কম না হয়। আর ভূমি আমার অফিসে কাজ করতো স্যার, এই জন্য আমি জানতাম যে ও আমার সঙ্গ দেবে। আর আমি ভূমিকে ব্যবহার করেছি নীলমের 3D হলোগ্রাম লাগানোর জন্য। তুমি আর ভূমি যা করেছো সেটা অন্যায়। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমাদের। মজার চোখ ছিল, শুনেছো তুমি? দেখো মা, হি লুকস লাইক আ মাঙ্কি। দেখো মা সব সময় আরে জ্বালাতন সব, করে আমাকে। আরে প্লিজ তোমরা এই ঝগড়া করো না। মা, ও আমাকে বলতে থাকে সারাক্ষণ। তো এইটা হলো হরর হাউস। অ্যাডভেঞ্চার এগেইন। আরে ভাই ভয় পাচ্ছিস নাকি? আরে ভয় পাস না, আমি আছি তো সাথে। যদি কিছু হয়ে যায় আমার। আরে কি আর হবে ভাই, আরে কি আর হবে ভাই। স্যার এসে গেছেন। হরর হাউস চ্যালেঞ্জ তো নিচ্ছেন আপনারা, কিন্তু একটা কথা আপনাদের বলে দিই, এটা কিন্তু অতটা সহজ নয়। দুর্বল হৃদয়ের জন্য তো একেবারেই নয়। এটা ওই বাড়িটাই না যেখানে 2 বছর আগে একটা ফ্যামিলির মধ্যে মার্ডার হয়েছিল? আগে হ্যাঁ, গোটা ভারতবর্ষের থেকে ভয়ানক জায়গা দ্বিতীয় নেই। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই বেশিক্ষণ এখানে টিকতে পারেনি। তাহলে বলো, তোমরা কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? জিমি ভাই, অল দ্য বেস্ট। জিমি, তুই 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 ভয় পাচ্ছিস না এখানে? আরে ভয়টা আবার কিসের? আমি সিআইডি অফিসার হতে চাই, এসিপি প্রদ্যুমানের মতো, ব্রেভ অ্যান্ড স্ট্রং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জিমি। আজ হঠাৎ কি মনে করে? কেমন আছো? খুব ভালো আছি স্যার, একদম আপনার মতো। আমার মতো? স্যার আপনার মতো থাকলে তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো। আরে বাবা, আমার মতন সিআইডি তে এসিপি হবে? আরে এমনিতেও এইসব তো ফেক ব্যাপার, কিছুই রিয়েল নয়, সব ভয় পাওয়ানোর জন্য। আরে কিছুক্ষণ থাকবো ভেতরে, তারপর চলে যাবো বাইরে। আরে খোল রোহিত, রোহিত খোল না, আরে খোল। ঠিক আছে, আরে রোহিত তো খোল না। এখন এখান থেকে আমাদের আলাদা আলাদা যেতে হবে। জিমি, সি ইউ লেটার সুশান্ত। আরে বাই। জিমি প্লিজ দরজাটা সুশান্ত, খুলে কিচ্ছু দে হবে জিমি। না। আরে চল না ভাই। আরে প্লিজ কাম ব্যাক গাইস।
সুশান্ত, এদিকে কোথায় যাচ্ছিস? ক্লাস করবি, চল। সুশান্ত, কি হয়েছে? কাল রাত্রিরে আন্টিও ফোন করেছিল। তোর কি হয়েছে আমাকে একটু বলবি? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, কিছু তো বল। তুই চল আমার সাথে ক্লাসে চল। এই, কিছু তো প্রবলেম আছে। সুশান্ত, কি হয়েছে বাবা? দাঁড়ান, ছাড়ো আমাকে, ছাড়ো প্লিজ। সুশান্ত, তো কি হয়ে গেল বাবা? সুশান্ত, কি হয়েছে? প্লিজ সামলান নিজেকে। ও বাবা। জিমি, এবার আমায় ঠিক করে বলো, কি হয়েছিল, কি করে হলো? স্যার, ও কলেজে এলো, স্টেয়ারকেস ধরে ওপরে যাচ্ছিল। আমি ওকে আটকালাম, বললাম যে চল ক্লাসের সময় হয়ে গেছে, একসাথে ক্লাসে যাই। ও আমার কথা শুনলোই না স্যার। ও ছাদে গিয়ে, আমার ওকে আটকানো উচিত ছিল স্যার। যদি আমি ওকে আটকে নিতাম এরকম হতো না স্যার। জিমি, নিজেকে এরকম দোষী ভেবো না। আচ্ছা, তুমি কি জানতে যে ও ওপরে গিয়ে এরকম করবে? নিজেকে দোষ দিও না। না স্যার, কিছু তো প্রবলেম ছিল স্যার। শেষ 2 দিন ধরে সুশান্ত এরকম করছিল স্যার। না কারুর সাথে কথা বলছিল আর অদ্ভুত আচরণ করছিল স্যার। আমার ওর সাথে কথা বলা উচিত ছিল স্যার। যদি কথা বলতাম হয়তো তাহলে কিছু। আচ্ছা, এই গত 2 দিন ধরে কি হয়েছিল? মানে বলতে চাইছি প্রবলেমটা কি ছিল? হ্যাঁ, আমরা ওকে হরর হাউস নিয়ে গেছিলাম স্যার। ওর ইচ্ছে ছিল না যাওয়ার, তাও আমরা ওকে ফোর্স করে নিয়ে গেছিলাম স্যার। সুশান্ত ভাই, ভাই কি হলো? সুশান্ত! তার মানে তুমি বলতে চাইছো হরর হাউসে যাওয়ার পরেই সুশান্ত? হ্যাঁ স্যার, কিছু তো হরর হাউসেই হয়েছিল স্যার। আমরা সবাইও ভয় পেয়েছিলাম, কিন্তু সুশান্ত একটু বেশি ভয় পেয়েছিল স্যার। আমরা ভোরবেলা ওকে ওর বাড়িতে ছাড়তেও গেলাম। আমরা ভাবলাম যে শোয়ার পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না স্যার, রাত্রিবেলায় কিছু একটা হয়ে গেছিলো ওর সাথে। ভাই আমার কথাটা শোন, তুই শুয়ে পড়, ওটা একটা শুধু গেম ছিল। তুই ওখানে যা যা দেখেছিস একটাও কিছু রিয়েল ছিল না, সব ফেক ছিল। আমার কথাটা শোন। না জিমি ভাই, আমার কথাটা বিশ্বাস কর, কিচ্ছু ফেক ছিল না।
সব সব আসল ছিল ভাই, কিছু তো ছিল ভাই। ও ও এখনো আমার সাথেই আছে, ও আমাকে ছাড়বে না ভাই, আমাকে ছাড়বে না। ওর কথা বলার ধরন থেকে আমার মনে হলো যে ও এখনো ভয় পেয়ে আছে, কিন্তু না স্যার, সুশান্ত ঠিক ছিল স্যার। ওকে কেউ একটা মেরে দিল স্যার, আর আমরা বাঁচাতেও পারলাম না। মেরে দিল সুশান্তকে স্যার। এই দেখো বস, এইটা সিটি স্ক্যান। কার? এটা একটা 80 বছরের বয়স্ক লোকের ব্রেনে সিটি স্ক্যান। এই লোকটির খুব ভয়ঙ্কর ব্রেনের অসুখ ছিল। একটু দেখো বস, এর ব্রেন সেলস কিরকম ছোট হয়ে গেছে। আর স্যার এই সিটি স্ক্যানের ব্রেন সেলস আরো বেশি ড্যামেজড। এই স্ক্যানটা কার? সুশান্ত। কি সুশান্তর? একটা ইয়াং হেলদি ছেলের ব্রেনের সেলস একজন বয়স্ক অসুস্থ মানুষের সেলের থেকেও খারাপ? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন অভিজিৎ, কিভাবে? আর আমরা ওর ফ্যামিলি ডক্টরের সঙ্গেও কথা বলেছি। ডক্টরও বলেছে ও একদম ফিট ছিল, না কোনো হেলথ ইস্যুস, না মাথার কোনো প্রবলেম, কিচ্ছু না। স্যার জিমি আমাদের বলল যে হরর হাউস থেকে ফেরার পরেই এই সুশান্তের বিহেভিয়ারে পরিবর্তন এসেছিল। আর স্যার সুশান্তর মারও তাই বক্তব্য। সুশান্ত অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছিল। ওর মনে হচ্ছিল ওর আশেপাশে কেউ আছে যে ওকে মারতে চায়, অথচ কিছুই ছিল না। মাত্র দুদিনে সুশান্তর স্কিজোফ্রেনিয়া সিম্পটম দেখা দিয়েছিল, কিন্তু কিভাবে? অভিজিৎ, জিমি হয়তো ঠিকই বলছে। এটা কোনো আত্মহত্যা নয়, খুন হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু খুন করলো কিভাবে? আরে দাঁড়াও, শোনো, দাঁড়াও, শোনো, শোনো। আরে দাঁড়াও, কেন মারবে? মেয়েটা খুব ভয় পেয়েছিল, এমন মনে হচ্ছিল যেন কেউ ওর পিছু নিয়েছিল। অদ্ভুত রকমের সব কথা বলছিল। আমরা তোর সাহায্য করছিলাম, আমাদের দেখেই পালাতে গেল আর গাড়ির সামনে পড়ে গেল। তোমরা নিনার বন্ধু তাই তো? তো তোমরা ওকে কখনো অদ্ভুত বিহেভ করতে দেখেছো? ছিল, কিন্তু আজ যখন কলেজ এলো একদম অন্যরকম বিহেভ করছিল। জিজ্ঞাসা করতে কিছু বললো না তো, তারপর হঠাৎ করে ক্লাস ছেড়ে চলে গেল। মানে কাল অবধি সব ঠিকঠাক ছিল, তো আজ আর কালের মধ্যে এমন কি হয়েছে যে ও এইভাবে বিহেভ করছিল? কাল রাতে আমরা হরর হাউসে গিয়েছিলাম, আর লীনা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। আমরা ভাবলাম যে সারা রাত ভালো করে ঘুমোলে সকালেও ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি কি হয়েছিল ওখানে? স্যার লীনা ওখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল। লীনা, 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 আর ইউ ওকে? তারপর থেকেই তো ও অদ্ভুত বিহেভ করতে লাগে। ওকে দেখে মনে হচ্ছিল ওকে যেন কেউ মেরে দেবে। কি হলো? কেউ আছে ওখানে, দেখ কেউ আছে। না, কেউ এখানে এসেছে কেন? যাও, গো। কেউ নেই ওখানে। আমি যেখানেই যাই সেখানেই চলে আসে। আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। হরর হাউস? এটা সেই হরর হাউস যেখানে সুশান্ত তার বন্ধুর সঙ্গে গিয়েছিল, আর যেখান থেকে আসার পরে ওর আর নিনার মাথার মধ্যে নানান রকমের চিন্তা ঘুরতে থাকে, ভুল ধারণা হতে থাকে। কিছু না কিছু গন্ডগোল আছে এই হরর হাউসে, কিছু না কিছু গোলমাল আছে। এরকম কিচ্ছু নেই স্যার, আমি সত্যিই জানি না ওদের দুজনের কি হয়েছে। তুমি জানবে না তো আর কে জানবে? হ্যাঁ, এই হরর হাউসের ব্যাপারে তোমার কোম্পানি সোশ্যাল মিডিয়াতে মেসেজ শেয়ার করেছিল, তাই না? আর এতে পরিষ্কার লেখা আছে যে এই হরর হাউসে মার্ডার হয়েছে, আর যে কেউ এই বাড়িতে এক রাত থাকলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ,
আর এতে এটাও লেখা আছে যে এই হরর হাউস তৈরি হওয়ার আগে 2-3 জন এখানে রাতে ছিল যারা এখনো নিখোঁজ। এদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। স্যার মার্কেটিং এর জন্য সব কিছু করতে হয়। হরর হাউসের প্রমোশনের জন্য কিছু অ্যাক্টরকে দিয়ে আমরা কাজ করিয়েছিলাম যাতে লোকেরা এখানে আসে। আপনারা যদি চান তো না আমার ঠিকানা দিতে পারি, আপনারা জিজ্ঞাসা করতে পারেন ওদের। আচ্ছা, তুমি যদি এসব কিছু মার্কেটিং এর জন্য করে থাকো তাহলে এর পেছনের আসল গল্পটা কি? স্যার এখানে একজন খুব ধনী মানুষ থাকতো তার নিজের পরিবারের সাথে, বিক্রম। আর একদিন সে নিজের গোটা পরিবারটাকে মেরে দিয়েছিল। আমাকে মারতে এসেছিল, সবাইকে মেরে দিয়েছি আমি, সবাইকে মেরে দিয়েছি আমি। মারবি, আমায় মারবি। হ্যাঁ স্যার, বিক্রান্তের ব্যাপারে আমি নিউজে দেখেছিলাম। স্যার এই জায়গাটা এমনিতেই ভূত বাংলোর নামে বদনাম ছিল, তো কেননা সেখান থেকে কিছু টাকা কামানো যাক। তাহলে স্কুল কলেজের বাচ্চাদের এরকম চ্যালেঞ্জ দিয়ে টাকা কামানোর নতুন উপায় বার করেছো, হ্যাঁ? কিন্তু তুমি কি ভেবেছো তোমার এই লোক দুটো বাচ্চার জীবন নিয়ে নিয়েছে? স্যার আপনি জানেন তো যে হরর হাউসটা আসলে কি? এখানে সব কিছুই নকল স্যার। ভয় পাওয়ানোর জন্য ডেড বডির জায়গায় নকল অভিনেতারা থাকে, রক্তের জায়গায় লাল রং থাকে, লাউড নয়েজেস থাকে, দ্যাটস ইট। এখানে এমন কিচ্ছু নেই স্যার যাতে কারোর বিপদ ঘটতে পারে। স্যার স্যার ডক্টর সালুঙ্কের মেসেজ করেছে। ওর সিটি স্ক্যান থেকে জানা যাচ্ছে যে ওর ব্রেন সেল সেইভাবেই ড্যামেজ হয়েছে, ঠিক যেমনভাবে সুশান্তেরটা হয়েছিল স্যার। এবার বলো, যদি এটা সত্যি নাটক হয়ে থাকে, নকল হয়ে থাকে, তাহলে কারোর ব্রেনের উপর এত প্রেসার পড়বে কি করে? স্যার আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। ঠিক আছে, আজ রাতে হরর হাউসে আমরা থাকবো। জানতে তো পারা যাবে বিজনেসের নামে এখানে কোন কোন খেলা চলছে। অভিজিৎ, এই বাড়ির মালিক মহেশ আর ওর স্টাফ গন্ডগোলের মনে হচ্ছে ওরাই সেই লোক যারা এসব করছে। আমরা আলাদা আলাদা রুমে যাব, একা। আমরা সবাই নিশ্চয়ই এটা জানি যে এরা এখানে এমন ব্যবস্থা করে রেখেছে যাতে আমরা সবাই ভয় পেয়ে যাই। হ্যাঁ, পঙ্কজ, বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? এই বাড়িতে 2 জন মারা গেছে, অনেক কিছু হতে পারে যখন তখন, তাই সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ স্যার। সবকিছু ভালো করে দেখবে, ঠিক আছে? বি অ্যালার্ট। যদি দরজা অবধি যেতে হয় তো এই লাশগুলোকে টপকে যেতে হবে।
হয়েছে? হ্যাঁ, পঙ্কজ কি হলো? পঙ্কজ, তুমি ঠিক আছো? অরুণী, ফ্রেডি, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। চল সাবধানে। চল, কি হলো তোর? এসব কি হচ্ছে? হ্যাঁ, এর অবস্থা দেখতে পাচ্ছো? তোমরা এখানে কিরকম বিপজ্জনক খেলা খেলছো? স্যার আমি আপনাদের তো বলেছিলাম এখানে সবকিছু নকল। যাদেরকে আপনারা দেখেছেন সবাই জুনিয়র অ্যাক্টর হাতে ছুরি নিয়ে। আর স্যার ওটা বিক্রমের হলোগ্রাম ইমেজ ছিল। স্যার এখানে এমন কিচ্ছু নেই যাতে কারোর বিপদ ঘটতে পারে। তুমি একটা কথা হাজারবার বলো, কিন্তু একটা কথা ঠিক, এখানে কিছু তো আছে যেটা যেটা ঠিক নয়। বস, পঙ্কজের অবস্থা আগের থেকে ভালো। ওর সিটি স্ক্যান করা হয়েছে, আর তাতে এমন কিছু পাওয়া যায়নি যেটা চিন্তার কারণ হতে পারে। এটা খুব ভালো ব্যাপার যে তোমরা একদম ঠিক সময় পঙ্কজকে ওখান থেকে বার করে আনতে পেরেছো। বুঝতে পারছি না, ওই হরর হাউসে আমরা সবাই ছিলাম। এমন কিছু রুম ছিল যেখানে থাকলে ভয় করতে পারে, তখনই আমরা অন্য রুমে চলে যেতাম। পঙ্কজ হয়তো এরকমই করেছিল, কিন্তু ওর সঙ্গেই এমন কি হলো যাতে ওর ব্রেনে এতটা এফেক্ট পড়লো? স্যার, এই সুশান্ত আর নীনা তাদের বন্ধুদের সঙ্গেই হরর হাউসে গিয়েছিল, কিন্তু এর প্রভাব কিন্তু এদের দুজনের উপরেই হয়েছিল। ওদের বন্ধুদের উপর কোনো প্রভাব হয়নি, সবাই নর্মাল ছিল। স্যার, হতে পারে ওই হরর হাউসের কোনো একটা ঘরে এমন কোনো জিনিস আছে যেটা মানুষের ব্রেনের ওপর খুব প্রভাব ফেলে। এই পঙ্কজ, নীনা, সুশান্ত ওরা গিয়েছিল তাই ওদের ব্রেনে প্রভাব পড়েছে। বাকি সবাই ওই ঘরে যায়নি তাই ওদের ব্রেনে কোনো প্রভাব পড়েনি। হতে পারে দয়া, হতে পারে, কিন্তু কোন রুমে ঘটনাটা ঘটেছে সেটা তো জানতে হবে। স্যার, আমি ওখানে বিক্রান্তের ডায়েরি পেয়েছি। যেদিন ওর ফ্যামিলিকে খুন করে ও আত্মহত্যা করেছিল তার কয়েকদিন আগেই ও লিখেছিল, আমি আবার ওদের দেখেছি, ওদের শব্দ শুনতে পেয়েছি, ওরা সব জায়গাতে আমার পিছু নিচ্ছে, আমি রাতে ঘুমোতে পারি না, কাউকে ভরসা করতে পারছি না, ওই শয়তান সবাইকে ওর দিকে করে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর আগেও যা কিছু লিখেছে তা একদমই নর্মাল, তার মধ্যে ভয়ের কোনো কথা লেখাই নেই। যা কিছু হয়েছে হঠাৎ করেই হয়েছে স্যার, সুশান্ত আর নীনার মতো। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, এই বিক্রান্ত তার নিজের ফ্যামিলিকে পুরো শেষ করে দিল, আর এতটা ভয় পেল যে নিজেকেও মেরে ফেললো, আত্মহত্যা করলো। না অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে। তাহলে কি সুশান্ত আর নীনার মতো কেউ বিক্রান্তকেই মেরেছিল? এটা আত্মহত্যা নয় বরং খুন। বাট কি হতে পারে বিক্রান্তের সঙ্গে? কি হয়েছিল ওর সাথে? কিভাবে জানা যাবে? স্যার, বিক্রান্তের ফ্যামিলিতে মাত্র একটাই মেয়ে জীবিত এখনো, ওর বড় মেয়ে রাধিকা। স্যার, হয়তো আমি আজ বেঁচে আছি তাহলে শুধু এই কারণ আমি ওই দিন শহরের বাইরে ছিলাম, একটা ট্রিপে গেছিলাম, আর যখন ফেরত এলাম ওনার ডায়েরি আমি পড়েছি, তাতে এটা জানতে পেরেছি যে 10 সেপ্টেম্বরের আগে উনি একদমই নর্মাল ছিলেন। তারপর থেকে উনি কাউকে দেখে ভয় পাচ্ছিলেন, মনে হচ্ছিল কেউ ওনাকে মেরে ফেলতে চায়। 10 সেপ্টেম্বর। স্যার, 10ই সেপ্টেম্বর তো আমরা বাবার 50 বার্থডে সেলিব্রেট করেছিলাম। অনেক লোক এসেছিল, ফ্যামিলি, ফ্রেন্ডস, আর স্যার বাবা তো খুব খুশি ছিল। স্যার, কিন্তু বাবার বার্থডের পরেই ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছিল। অভিজিৎ, তার মানে বিক্রান্তের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা ওই বার্থডে পার্টিতেই হয়েছে। কি এমন হয়েছিল যেটার কারণে বিক্রান্ত সেদিন ডিস্টার্ব ছিল? কি হতে পারে? আচ্ছা রাধিকা, আপনি
বলতে পারবেন ওই দিন বার্থডেতে কারা কারা এসেছিলেন? ওই দিনের ভিডিও আর ফটোগ্রাফসও চাই আমাদের। বেশিরভাগ টাকাটাই ও চ্যারিটি করে দিয়েছিল। আর বিক্রান্তের বিজনেস? স্যার, ওর কাজিন আছে না দীপক, ওই সব সামলাতো। দীপক, বিক্রান্তের মৃত্যুর পরে ওর পুরো বিজনেসের প্রপার্টি তুমি সামলেছ, তাই তো? কারণ বিক্রান্তের ফ্যামিলিতে আর কেউ ছিল না, শুধু রাধিকা ছাড়া। আর রাধিকা নিজেকে বিজনেস আর প্রপার্টি থেকে নিজেকে সরিয়ে দিয়েছিল এই জন্য, তাই তো? আগে সবাই এটা জানতো যে বিক্রম আমার কাজিন ছিল, আর কাউকে তো দায়িত্ব নিতেই হতো। কিন্তু এসব আপনি আমায় কেন প্রশ্ন করছেন? দেখুন, বিক্রম আর তার পরিবারের সাথে যা কিছু হয়েছে তার আফসোস সবারই আছে। ওটা একটা দুর্ঘটনা ছিল, চক্রান্ত নয়। আপনারা সবাই এটা ভাবছেন যে দীপক আত্মহত্যা করেনি, খুন করে দিয়েছে কেউ ওকে। আমি মেরেছি ওকে, আর টাকা দিয়ে আমি খুন করিয়েছি ওকে। স্যার, ও আমার খুব ভালো বন্ধু ছিল, খুব ভালো। আমাদের দুজনের মধ্যে পুরো একদম ভাইদের মতো ভালোবাসা ছিল। আমরা তো জেনেছি যে অনেক দিন ধরেই তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা চিড় ধরেছিল। কি বলছেন? না স্যার, স্যার ওই যে হয় না বন্ধুদের মধ্যে মাঝে মাঝে ওই একটু ঝগড়া হয়, প্রবলেম হয়, ওইরকমই কিছু হয়েছিল। কিন্তু স্যার পরে আমরা প্যাচ আপ করে নিয়েছিলাম। স্যার স্যার আমার কথা ভালো করে শুনুন, যদি আমাদের মধ্যে বন্ধুত্ব না থাকতো তাহলে ও কি আমাকে পার্টিতে ডাকতো? হ্যাঁ, রাইট। আর ওই পার্টিতেই তোমার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল বিক্রান্তের। ঝগড়া? আমাদের কাছে একজন সাক্ষী আছে। না স্যার, ঝগড়া হয়নি স্যার। আসলে কি বলুন তো, ওই 3-4 পেক ভেতরে যাওয়ার পর শুধু আমরা দুজন হাইপার হয়ে গেছিলাম। তারপর আমাদের দুজনের মধ্যে ওই তর্কাতর্কি শুরু হয়ে গেছিল। দ্যাটস ইট। অদ্ভুত কথা বলেন ম্যাম আপনারা। পুরো পৃথিবী জানে যে বিক্রম নিজের ফ্যামিলির খুন করে নিজে সুইসাইড করেছিল। হতে পারে ওর অনেক বড় প্রবলেম ছিল, পুলিশও এই কেসটা ক্লোজ করে দিয়েছে। তো আপনারা কেন আমাকে 2 বছর বাদে এই কেসটাতে ফাঁসাতে চাইছেন? আই মিন, আমি এরকম কেন করব? দেখুন, আমরা তো শুধু এটুকুই জানতে পেরেছি, বিক্রান্তের কোম্পানিতে বছরের পর বছর কাজ করার পরেও আপনার প্রমোশন হয়নি। ইনফ্যাক্ট বিক্রান্ত আপনাকে বরখাস্ত করতে চেয়েছিল, আর তারপর আচমকা বিক্রান্তের মৃত্যুর পর আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার হয়ে গেল। হ্যাঁ, তো মানে আপনারা এটা বলতে চাইছেন যে আমি বিক্রমকে খুন করে ওর পুরো প্রপার্টিটা নিজের নামে করিয়ে নিয়েছি? ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু সে? আপনাদের এটা মনে হয় যে আমি বিক্রমকে উস্কেছিলাম নিজের ফ্যামিলিকে মেরে দিয়ে আত্মহত্যা করার জন্য? এ ব্যাপারে আপনাদের কাছে কোনো প্রমাণ, কোনো সাক্ষী আছে? দীপক, বিক্রান্তের 50তম জন্মদিনের পার্টিতে তুমি নিশ্চয়ই ছিলে, তাই তো? তাহলে কোনো গিফটও নিয়ে গিয়েছিলে? 50 বছরের পার্টি বলে কথা। কি কি নিয়ে গিয়েছিলে একটু বলো না। আগে 2 বছর আমি বিভিন্ন জনকে বিভিন্ন গিফট করেছি, কি করে বলবো যে বিক্রমকে কি দিয়েছিলাম? আমি ঠিক মনে করতে পারছি না। আই থিঙ্ক শুধু কার্ডটাই দিয়েছিলাম। কিন্তু স্যার এই হঠাৎ মধ্যেখানে গিফট কোথা থেকে চলে এলো? আর আমার মনে নেই যে আমি ওকে কি গিফট দিয়েছিলাম। এটা 2 বছর আগের ঘটনা ম্যাম। আর কাউকে কোনো গিফট দেয়া কি কোনো দোষের কিছু? আমি বিক্রমকে ওর ফেভারিট অথরের নতুন বই গিফট করেছিলাম, কিন্তু ওকে অন্যরা কে কি গিফট করেছিল সেটা আমি জানি না। আপনি কেন জানতে চাইছেন? সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি স্যার, শুধুমাত্র 4 জন লোক, অজয়, দীপক, দিব্যা আর নন্দন গন্ডগোলের মনে হচ্ছে স্যার। স্যার, মনে হয় না এরা কেউ আদৌ সত্যি কথা বলছে। স্যার 2 বছর হয়ে গেছে এটা ঘটেছিল, কোনো সাক্ষী প্রমাণ পাওয়া বেশ মুশকিল, তাই সেটারই সুযোগ নিচ্ছেন এনারা। তবে এটা শিওর যে এনাদের মধ্যে কেউ মিথ্যে বলছে, সেই হলো বিক্রান্তের খুনি। অভিজিৎ, তাও একটা প্রশ্ন থেকে যায়, যদি এমন কেউ গিফট দিয়ে থাকে যেটাতে মাথা খারাপ হয়ে যায়, তাহলে বিক্রান্তের কেন মাথাটা খারাপ হলো সেই জিনিসটা পেয়ে? আরো তো অনেকে ছিল ওই ঘরে, তাদের কোনো কিছু হয়নি কেন? হ্যাঁ স্যার, বিক্রান্তের ফ্যামিলিতে 5 জন লোক ছিল, চাকর বাকর আলাদা। ওদেরও তো প্রভাব পড়তে পারতো এর ওপরে। যেমন 2 বছর বাদে যত লোক ওখানে গেছে কারোর ওপর কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র পঙ্কজ, সুশান্ত আর নীনা। পঙ্কজ, বলো কোন রুমে গিয়েছিলে আর কিভাবে গিয়েছিলে?
এটা করিডোর ছিল স্যার। আমি সিঁড়ি দিয়ে নিচে যাই স্যার, করিডোর ক্রস করে এখানে হলে যাই স্যার, আর তারপর স্যার ওখানে ও আমার পা ধরেছিল স্যার, আমি ভয় পেয়ে যাই, তারপর আমি এখান থেকে পালাই, আর তারপর স্যার আমি করিডোরে আসি, আর এইখানেই হয়তো কোথাও আমি ওই বিক্রান্তকে দেখি। আর হ্যাঁ স্যার, পঙ্কজকে আমরা এখানেই পেয়েছি, এই করিডোরেই। আর নীনাকে ওর বন্ধুরা এই জায়গাতেই দেখেছিল। আর সুশান্ত এখানেই, সুশান্ত এই জায়গাতেই পেয়েছিল। আর সেটা যাই হোক, যেটা আমরা খুঁজছি হতে পারে এর আশেপাশেই কোথাও আছে। স্যার ওখানে কি থাকতে পারে? ওখানে তো অ্যান্টিক্স, পেন্টিং, না জানি কি কি ছিল। ওখানে এমন কি থাকতে পারে যার জন্য ওরা মারা গেল? স্যার, বিক্রান্তের মৃত্যু 2 বছর আগে হয়েছিল, আর এই দুজনের মৃত্যু সবে মাত্র হয়েছে 2 বছর পরে। এমন কি জিনিস থাকতে পারে ওখানে যার ফলস্বরূপ এতগুলো মৃত্যু হলো? কি আছে সেটা খুনি বলতে পারবে। সিআইডির লোক এটা বললো যে ওই রাতে যা যা হয়েছে সেসব আমাদের থেকে আরেকবার জানতে চায়। এই জায়গাতেই যেখানে পার্টি হয়েছিল সেখানে এক্স্যাক্টলি কি হয়েছিল, ওই রাতে কে কি করছিল এবং কোথায় ছিল। আরে এসিপি স্যার এখন অব্দি এলেন না কেন? আমি এর থেকে বেশি অপেক্ষা করতে পারবো না। এনাফ। একটা কাজ করি, এসপি স্যারকে একবার ফোন করে নিই। ওকে। আরে তোমরা যা করবে করো, আমি তো চললাম। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আরে এক দাঁড়া। মুহূর্ত থাকবো না। আরে দাঁড়ান একবার। হ্যালো স্যার, আমি বলছিলাম, আপনি আমাদের হরর হাউসে রেখেছিলেন না? আমরা এসে গেছি। হ্যাঁ স্যার, আমি, নন্দন, অজয় আর দীপক। কি আপনি ডাকেননি? এরকম কোনো কথাই হয়নি। ওকে স্যার। কি হলো? এসিপি বলছেন উনি আমাদের ডাকেননি। আরে আরে এসব কি হচ্ছে? জানি না, মনে হয় কেউ আমাদের সাথে মজা করেছে। চলো যাই এখান থেকে। চলো তাড়াতাড়ি চলো। কোথায় যাবে তোমরা? ওপর দিয়ে যাবার কোনো রাস্তা আর নেই। এখন কি করবো আমরা? আর এখান থেকে বেরোবো কি করে আমরা এখন? কোনো দ্বিতীয় রাস্তা তো হবে। হ্যাঁ খোঁজো, দ্বিতীয় রাস্তা খোঁজো এখান থেকে বেরোবার। চলো চলো তাড়াতাড়ি খোঁজো দ্বিতীয় রাস্তা। এক কাজ করো, তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখছি। হ্যাঁ। আরে কেউ আছেন? প্লিজ দরজা খোলো। এসব কি মজা হচ্ছে স্যার? আপনারা কেন বিরক্ত করছেন আমাদের? বিরক্ত করছি না আমরা, শুধু পরীক্ষা নিচ্ছি, আর তার রেজাল্টও পেয়ে গেছি। আমরা বুঝতে পেরেছি খুনি কে। আপনাদের সবাইকে এই হরর হাউসে সেই জায়গাতে বন্দি করা হয়েছিল যেখানে এমন কোনো জিনিস আছে যার কারণে ব্রেনের ওপর খুব প্রভাব পড়ে আর মানুষ অদ্ভুত ধরনের বিহেভ করে, কিন্তু ওই জিনিসটার ব্যাপারে খুনি জানে। আর সেই জিনিসের কারণেই খুনিকে চিনতে পারা গেছে। খুবই স্বাভাবিক খুনি ওই জিনিসটাকে নোটিস করবে, তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, কারণ ও এটা চাইবে না যে বিষাক্ত কেমিক্যালের প্রভাব ওর উপর যেন না পড়ে। চারিদিকে দরজা বন্ধ ছিল, ও এখানে আটকে গিয়েছিল, সেই জন্যই ও ওটাকে ছুঁয়ে ফেলার ভুল করে। আর এই ঘরে কি কি ঘটেছে সবকিছু সিসিটিভি ক্যামেরায় বন্দী। সবাই ভাবতো যে বিক্রম খুব ভালো একজন মানুষ, কিন্তু এটা সত্যি ছিল না। বিক্রম খুবই বাজে লোক ছিল।
ওর আমার বউয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। আমার বউ তার ভুল বুঝতে পেরেছিল। ও বিক্রমের থেকে দূরে যেতে চাইলেই বিক্রম ওকে হুমকি দিতে শুরু করলো। বলতে লাগলো তোমার বরকে বলে দেবো, ওকে চাকরি থেকে বের করে দেবো। লজ্জায় আমার বউ আত্মহত্যা করেছিল। আর তাই তুমি ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে? আমার একটা বন্ধু কেমিস্ট ছিল, আমি ওর থেকেই টক্সিক বিষটার সম্বন্ধে জানতে পারি। আমি জানতে পেরেছিলাম যেটা এমন একটা কেমিক্যাল যাতে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি বিক্রমকে গিফট দেওয়ার জন্য একটা অ্যান্টিক লণ্ঠন কিনলাম, আর ওর সলতেটাকে ওই কেমিক্যালটার মধ্যে চুবিয়ে ওকে গিফট করে দিলাম। যখন যখন বিক্রম ওই লণ্ঠনটাকে জ্বালাতো, ওর বিষাক্ত ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়তো। বিক্রমের ওপর ওই ধোঁয়ার প্রভাব সেইভাবেই পড়লো যেভাবে আমি চেয়েছিলাম। ফলে ও আস্তে আস্তে পাগল হতে থাকে, আর একদিন হঠাৎ পরিবারের সকলকে মেরে দিয়ে নিজেও মরে যায়। কেউ কোনোদিন এটা জানতেও পারেনি যে ওই কেমিক্যালটার জন্যই ও এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। আর একদিন কেসটা বন্ধ হয়ে গেল। তারপরে বিক্রান্তের এই বাড়িটাকে মহেশের বাবা কিনে নেন। মহেশ এটাকে হরর হাউস বানায় আর বিজনেস স্টার্ট করে দেয়। কিন্তু ওই জিনিসটা এখানেই রয়ে যায়, স্টাডি রুমে না, করিডোরে, যার জন্যই এই সব হচ্ছিল। সত্যি বলছি, আমি যখন জানতে পারলাম যে ওই বিষাক্ত লণ্ঠনটার জন্য 2 বছর বাদেও লোকজন মারা যাচ্ছে, তো আমি ঘাবড়ে গেলাম। আমি লণ্ঠনটা এখান থেকে বের করবার রিস্কটা নিতে চাইনি। সব অপরাধী একই কথা ভাবে। সে খুব চালাকি করে নিজের কাজটা করেছে, আর তাকে কেউ কোনোদিন ধরতে পারবে না। কিন্তু সব অপরাধী ওই একই কথা ভুলে যায়। আইনকে কেউ বেশি দিন ধরে বোকা বানিয়ে রাখতে পারে না। একদিন না একদিন সে ধরা পড়বেই। দেখো, তোমার সেই প্রতিশোধের আগুনে কতগুলো নিরীহ লোকের প্রাণ গেল। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার, ফাঁসি হবে তোমার, ফাঁসি।